আসসালামাইকুম সবাইকে। তাহলে এখন আমরা আজকে পড়বো জীববিজ্ঞান তৃতীয় অধ্যায়। তাহলে জীববিজ্ঞান তৃতীয় অধ্যায় আমি মনে করি এটা লেখা সবচেয়ে সোজা জীববিজ্ঞানের যতগুলো অধ্যায় রয়েছে। কিভাবে দেখো এখান থেকে জীববিজ্ঞানের যে কোষ বিভাজন অংশটা, আচ্ছা আমাদের মানব দেহে কয় ধরনের কোষ বিভাজন ঘটে? অবশ্যই দুই ধরনের, একটা মাইটোসিস আর একটা কি মিওসিস। যদি দেহ কোষ বলো তাহলে মাইটোসিস, আর যদি জনন কোষ বলো তাহলে মিওসিস। সেম টু সেম উদ্ভিদের ক্ষেত্রেও তাই, মাইটোসিস এবং কি মিওসিস। প্রজননের ক্ষেত্রে মিওসিস হয়, আর দেহকোষ উদ্ভিদের দেহকোষ গঠনের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তাহলে এখানে মাইটোসিস কোষ বিভাজনের আমি যে পাঁচটি ধাপ আছে, পাঁচটি ধাপ আমি অঙ্কন করেছি। কারণ হচ্ছে এই পাঁচটি ধাপ নিয়ে আমাদের লিখতে হবে। ঠিক আছে, এখানে যেমন প্রোফেজ, ঠিক আছে, প্রোফেজ ধাপে দেখো মেনলি মনে রাখতে হবে এটা কি কোষ প্রাচীর, এটা কি সাইটোপ্লাজম, এটা কি নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এই নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে, নিউক্লিয়াস নিউক্লিয়লাসও বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, শুধু ক্রোমোজোম নিয়ে এখানে কাজ হবে। তোমার এই ধাপগুলো মনে রাখা অত্যন্ত সোজা। কোন ধাপে কি হচ্ছে, কোষের আকৃতি কেমন হচ্ছে, আহ কিভাবে কোষ বিভাজনের ধাপ এগিয়ে যাচ্ছে, এটা মনে রাখলেই এটা সহজে পরীক্ষায় লেখা যাবে। যেমন হচ্ছে প্রোফেজ ধাপ। প্রোফেজ ধাপে দেখো নিউক্লিয়াস বড় আকৃতি গঠন করছে এবং কি করছে, এরপরে বড় হতে শুরু করছে এবং ক্রোমোজোম গুলো কি স্পষ্ট হতে শুরু করেছে। তাহলে এরপরের ধাপে মাইটোসিসের পর ধাপ কি প্রো মেটাফেজ ধাপ। তাহলে মাইটোসিসের দ্বিতীয় ধাপটা হচ্ছে কি প্রো মেটাফেজ ধাপ। এখানে দেখো ক্রোমোজোম গুলো একই ধারণ করেছে, এখানে প্রায় বিলুপ্ত প্রায় নিউক্লিওলাস। ঠিক আছে, নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয়ে গেছে অলরেডি, যার রেশিও আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন এই ক্রোমোজোম গুলো কি এই ক্রোমাটিন বস্তু বা ক্রোমোজোম গুলো নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করছে। ঠিক আছে, এরপর দেখো প্রো মেটাফেজ ধাপে সেম টু সেম কাহিনী। এই ক্রোমোজোম গুলো কি হয় বিষুবীয় অঞ্চলে, এই অঞ্চলের নাম কি বিষুবীয় অঞ্চল। ঠিক আছে, এই বিষুবীয় অঞ্চলে গিয়ে অবস্থান করে। বিষুব মানে কি মাঝামাঝি স্থান। আচ্ছা স্যার এই অবস্থানটার নাম কি, এইগুলোর অবস্থানটার নাম কি? এগুলোর নাম হচ্ছে স্পিন্ডল তন্তু, এবং এটা একটা স্পিন্ডল আকৃতি ধারণ করেছে বলে এটাকে কি বলা হয় স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে, তাহলে দেখো এই ধাপে এসে আবার ক্রোমোজোম গুলো মেরুমুখী হয়েছে। মেরুমুখী হওয়ার পরে তার পরের ধাপে এসে দুইটা আলাদা অপত্য সেল নিউক্লিয়াস তৈরি হয়েছে। এখন এটা ডিভাইডের মাধ্যমে কি হবে, নতুন একটা কোষ রূপান্তরিত হবে। তাহলে মাতৃকোষ কয়টা ছিল? একটি। অপত্য কোষ কয়টা হলো? দুইটি। তাহলে এটার ধাপ হচ্ছে এরকম যে একটি থেকে কয়টা হবে? দুটি অপত্য হবে। মাতৃ হয়, এগুলো কি অপত্য। সোজা কথা, এগুলোর বৈশিষ্ট্য বই থেকে সবাই পড়ে নি বা বইয়ে লেখা আছে। এরপরে এই অধ্যায় থেকে যা যা পড়তে হবে আমি সেটা বলতেছি। কি কি পড়তে হবে, ঠিক আছে, জাস্ট রিভিশন করে দেওয়া হচ্ছে। এবং ডিটেলস ক্লাস করতে হলে তোমাকে অবশ্যই আমাদের ব্যাচে অ্যাড হতে হবে। দেখো এখানে মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপ এগুলো করতে হবে, মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব করতে হবে, এবং মিওসিস কোষ বিভাজনের যে গুরুত্বটা রয়েছে এটাও করতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে দেখো আমরা মাইটোসিস কোষ বিভাজনে কি ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়ে গেল, কিন্তু এই মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা কি হবে অর্ধেক হয়ে যাবে। এই ধাপটাকে কি বলা হয় হ্যাপ্লয়েড ধাপ। আর এটা দ্বিগুণ হয় এই জন্য এটা ডিপ্লয়েড। ঠিক আছে, আর এটা হ্যাপ্লয়েড। কিন্তু এখানে তাই বলে যে একটি থেকে দুটি হবে তা না, এখানে একটি থেকে কয়টি হবে, একটি থেকে এখানে কয়টা হবে? চারটি। এখানে একটি থেকে চারটি অপত্য সেল হবে। ঠিক আছে, এই জন্য এরা হচ্ছে এন। আগে ছিল 2n, সবাই কি এন 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 এন। ঠিক আছে, তাহলে এইটার কারণেই কিন্তু আমাদের জীবের বৈশিষ্ট্য বজায় থাকে এবং মানুষের থেকে মানুষই জন্ম নেয়, যে উদ্ভিদের যাচ্ছে উদ্ভিদ থেকে। এখন হচ্ছে কথা হচ্ছে যে আমরা কি সব চিত্রগুলো পরীক্ষা আঁকাবো কিনা। তুমি শুধু উদ্ভিদ কোষেরটা দিয়ে উদাহরণ দিলে হবে। যদি কোষের লেখে উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ, যদি প্রশ্নে উল্লেখ থাকে প্রাণী কোষ, তাহলে প্রাণী কোষের চিত্রটা দিয়ে তোমার প্রশ্ন উত্তর করতে হবে। আর হচ্ছে এখানে উদ্ভিদের বেশি আছে, উদ্ভিদের